এই পদ্ধতিতে আমরা যে পারফরম্যান্স পেয়েছি তা সত্যিই চমকপ্রদ। সত্যি বলতে এটা আমার ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী পদ্ধতিগুলোর একটি। এখন পর্যন্ত এটি এমন একটি পদ্ধতিতে পরিণত হয়েছে যা আমি সবচেয়ে বেশি পরামর্শ দিই যদি তুমি গাছ, ফলের গাছ বা সাধারণভাবে যে কোনো গাছের ক্লোনিং বা বিস্তারে শুরু করতে চাও। দেখো, সাধারণত যখন আমরা কোনো কাটিং করি, সেটা হোক সাধারণ অ্যাকোডো, এয়ার লেয়ারিং বা অন্য কোনো প্রচলিত পদ্ধতি, তখন আমরা কেবল একটি গাছই পাই। কিন্তু এই ফরম্যাটে আমাদের একসাথে একাধিক গাছ পাওয়ার সুযোগ আছে। বাড়তি কোনো ডাল কেটে ফেলতে হয় না, কোনো ঝামেলা নেই, এবং বাড়তি খরচও করতে হয় না। একই ডাল থেকে আমরা একাধিক অংশ পেতে পারি, এবং প্রতিটি অংশই সম্পূর্ণ স্বাধীন একটি ফলের গাছে পরিণত হয়। এটা এক অসাধারণ পদ্ধতি, খুবই পরিষ্কার এবং অত্যন্ত কার্যকর। আর আজ আমি তোমাকে ধাপে ধাপে এটা শেখাবো। চল শুরু করি। তাই যদি কোনো কিছু নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জিজ্ঞেস করো। কাটিং প্রস্তুত করার আগে আমরা টিউবটা প্রস্তুত করব যাতে সেটা তৈরি থাকে। আমি প্রায় 30 সেন্টিমিটার লম্বা একটা টিউব ব্যবহার করব। এর ব্যাস অনেক রকম হতে পারে। কিছু টিউব খুব সরু, আবার কিছু খুব চওড়া। তবে 50 মিলিমিটারের একটি আদর্শ, কারণ এতে শিকড়গুলো আরামে বাড়ার জন্য যথেষ্ট জায়গা পায়। এবার আমরা বেস নিয়ে কাজ করব। টিউবের নিচের অংশে আমরা টেপ দিয়ে একটা ঢাকনা তৈরি করি। কয়েকটা স্তর ভালোভাবে লাগিয়ে দিই যাতে বালু বেরিয়ে না যায়। ঢাকনা তৈরি হয়ে গেলে নিচের অংশে খুব সূক্ষ্ম কিছু কাট করি। বড় গর্ত নয়, বরং খুব সূক্ষ্ম, প্রায় অদৃশ্য কাট। এই কাঠগুলো দিয়ে বাড়তি আর্দ্রতা বেরিয়ে যাবে, যা এই পদ্ধতির জন্য আমরা চাই না। এতে করে টিউবটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। এবার আমরা কাটিং প্রস্তুত করব। আমরা প্রায় 40 সেন্টিমিটার লম্বা এবং যতটা সম্ভব সোজা একটি কাটিং বেছে নেব। কেন 40? কারণ 30 সেন্টিমিটার টিউবের ভেতরে যাবে এবং বাকি 10 সেন্টিমিটার বাইরে থাকবে, যা গাছের শ্বাস নেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার যে অংশটি টিউবের ভেতরে যাবে, অর্থাৎ নিচের 30 সেন্টিমিটার, সেখানে আমরা প্রায় 5 মিলিমিটার চওড়া একটা লম্বালম্বি কাঠ দেব। সেই ফালি থেকে আমরা পুরো ছাল তুলে ফেলব, যেন একটি লম্বা জানালা তৈরি হয়। ছাল তুলে ফেলার পর আমরা একটি চকচকে স্তর দেখতে পাবো, যাকে ক্যাম্বিয়াম বলে। এই ক্যাম্বিয়ামটি আমরা কাটার দিয়ে পুরোপুরি ঘষে তুলে ফেলি যতক্ষণ না পরিষ্কার কাঠ দেখা যায়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা ক্যাম্বিয়াম না তুলি, তাহলে শিকড় গজাবে না। জানালাটি পরিষ্কার হলে আমরা সব কাটাছেঁড়া ও ক্ষতের ওপর অ্যালোভেরা মেখে দিই। তারপর ওই অংশে গুঁড়ো দারুচিনি ছিটিয়ে দিই। অ্যালোভেরা শিকড় গজাতে সাহায্য করবে, দারুচিনি ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধ করবে, এবং এর ফলে কাটিংটি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাবে। টিউব এবং কাটিং সম্পূর্ণভাবে প্রস্তুত করার পর এখন আমরা কাটিংটি ঢোকাবো। আমরা কাটিংটি টিউবের ওপরের দিক থেকে ঢুকিয়ে দিই এবং সেটিকে নিচ পর্যন্ত পড়ে যেতে দিই। নিশ্চিত করি যে আমরা প্রস্তুত করা 30 সেন্টিমিটার অংশটি ভিতরে থাকবে এবং বাকি 10 সেন্টিমিটার বাইরের দিকে থাকবে, যা বাতাসে থাকবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে কাটিংটি ঠিকভাবে শ্বাস নিতে পারে এবং দমবন্ধ না হয়ে যায়। যখন কাটিংটি ভালোভাবে স্থাপন এবং টিউবের মধ্যে কেন্দ্রীভূত হয়ে যাবে, তখন আমরা ধোঁয়াবালি যোগ করতে শুরু করব। আমরা আস্তে আস্তে কাটিংয়ের চারপাশে বালি ঢালতে থাকি, যাতে বালি সব ফাঁকা জায়গা পূরণ করতে পারে। চাপ দিয়ে বা ঠেসে ধরার দরকার নেই, শুধু স্বাভাবিকভাবে পড়তে দিন, যতক্ষণ না কাটিংয়ের নিচের 30 সেন্টিমিটার পুরোপুরি ঢেকে যায়। খুব গুরুত্বপূর্ণ, টিউবটি পুরোপুরি ওপরে পর্যন্ত ভর্তি করবেন না। টিউবের ওপরের অংশে 2 সেন্টিমিটার মতো জায়গা বালি ছাড়া ফাঁকা রাখা ভালো। এই ফাঁকা জায়গাটা সেচের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা পুরোটা ভর্তি করি, তাহলে পানি পড়লে তা উপচে পড়ে বালিও বেরিয়ে যাবে। একবার টিউব ভর্তি হয়ে গেলে আমরা সেচের জন্য পানি প্রস্তুত করি। এটা খুবই সোজা। আমরা 1 লিটার পানি নিই, তাতে 1 চা চামচ হাইড্রোজেন পারঅক্সাইড, যেটা আমাদের ফার্স্ট এইড বক্সে থাকে, মিশিয়ে দিই। তারপর একটু নেড়ে মিশিয়ে নিই। এই পানি দিয়ে আমরা খুব ধীরে ধৈর্য ধরে সেচ দেব। আমরা পানি ঢালবো সেই ওপরের ফাঁকা জায়গায়, যেটা ফাঁকা রেখেছিলাম। বালি ধীরে ধীরে পানি শুষে নেবে। আমরা ধীরে ধীরে পানি দিতে থাকি, যতক্ষণ না দেখি যে টিউবের নিচের দিকে ড্রেনেজের জন্য করা কাটাগুলো দিয়ে একটু পানি বের হতে শুরু করেছে। এটাই নিখুঁত সংকেত যে টিউবের ভেতরে আর্দ্রতা এখন আদর্শ পর্যায়ে আছে। একবার যখন আমরা সেই ড্রেনেজ দেখতে পাবো, তখন আর পানি দেওয়ার দরকার নেই। সবশেষে আমরা টিউবটিকে উল্লম্বভাবে এমন জায়গায় রাখি যেখানে সেটা পড়ে না যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে টিউবটিকে আধা ছায়া
বা পরোক্ষ আলোয় রাখা হোক, কখনোই সরাসরি রোদে নয়, যাতে কাটিংটি শুকিয়ে না যায় এবং শিকড় ঠিকভাবে গড়ে উঠতে পারে। এবং এখন সফলতার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, খুবই সুপারিশ করা হয় মাইক্রোফিল্ম বা স্বচ্ছ প্লাস্টিক ব্যবহার করে কাটিংয়ের ওপরের অংশ, অর্থাৎ ওপরের অংশটি মুড়িয়ে রাখা। এটি একটা ক্ষুদ্র গ্রিনহাউসের মতো পরিবেশ তৈরি করে, যা আর্দ্রতা ধরে রাখে, পানির চাপ কমায় এবং কাটিংয়ের শিকড় গজাতে অনেক সাহায্য করে। যখন আমরা ওপরের অংশটি মাইক্রোফিল্ম, স্বচ্ছ প্লাস্টিক বা টেপ দিয়ে মোড়ানো ব্যাগ দিয়ে ঢেকে ফেলেছি, তখন আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ নেব এই পদ্ধতির সফলতা নিশ্চিত করতে: দারুচিনির ওপর ভিত্তি করে একটি প্রাকৃতিক ছত্রাকনাশক ব্যবহার করা। এটি প্রস্তুত করতে আমরা 1 লিটার পানি নিই এবং তাতে 1 চিমটি দারুচিনি যোগ করি। আমরা এটি খুব ভালোভাবে নাড়িয়ে নিই এবং তারপর কফি ফিল্টার, কাপড় বা পাতলা কোনো কাপড় দিয়ে ছেঁকে নিই, যাতে কোনো অবশিষ্টাংশ স্প্রে বোতল আটকে না দেয়। যখন ভালোভাবে ছেঁকে নেওয়া হবে, তখন আমরা এটি একটি স্প্রে বোতলে ঢেলে নিই এবং সেই স্প্রে বোতল দিয়ে আমরা সব কিছুতে স্প্রে করব: কাটিংয়ের ওপরের অংশ, টিউবের ওপরের দিক এবং যে কোনো উন্মুক্ত পৃষ্ঠ। এটি আমরা ঠিক তখনই করি যখন প্রথমবার ব্যাগ বা মাইক্রোফিল্ম লাগানো হয়েছে, কিন্তু এটা খেয়াল রাখুন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহে একবার আমরা ব্যাগ খুলব বা মাইক্রোফিল্ম সরাব, তারপর আবার এই প্রাকৃতিক ছত্রাকনাশক দিয়ে কাটিংয়ের উপরের অংশে ভালোভাবে স্প্রে করব এবং পরে আবার সেটি বন্ধ করে দেব। এই সাপ্তাহিক ধাপটি খুবই গুরুত্বপূর্ণ ছত্রাকের আক্রমণ ঠেকাতে, কারণ মিনি গ্রিনহাউসের ভেতরে আর্দ্রতা অনেক বেশি থাকে। স্প্রে করা শেষ হলে আমরা আবার সবকিছু ব্যাগ বা মাইক্রোফিল্ম দিয়ে ভালোভাবে বন্ধ করে দিই এবং ঠিক সেভাবেই রেখে দিই পরের সপ্তাহ পর্যন্ত। অনেক মানুষ, বিশেষ করে অনেক প্রবীণ ও অভিজ্ঞ কৃষক বলেন, এই ধরনের কলম সংরক্ষণ চাঁদের ক্ষয় পর্যায়ে করা উচিত, কারণ তখন গাছ সবচেয়ে ভালোভাবে সাড়া দেয়। চাঁদের ক্ষয় পর্যায়ে গাছের রস নিচের দিকে নেমে যায় এবং এতে নতুন শিকড় গজানোর সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই যদি তুমি এই পদ্ধতিতে আরও বেশি সফল হতে চাও, তাহলে আমি পরামর্শ দেব সেই সময়ই এটি করার জন্য। এবং এখন 4 সপ্তাহ পর আমরা টিউবের নিচের অংশে লাগানো ইনসুলেশন টেপ খুলে ফেলি। তারপর আমরা ভালোভাবে পানি ঢালি, সেটা পাইপ বা যে কোনো উপায় হতে পারে, এবং দেখি যেন সব বালি নিচ দিয়ে বেরিয়ে গিয়ে ড্রেন হয়ে যায়। এখন আমরা কাটাচারা খুব ধীরে ধীরে সবচেয়ে সহজ উপায়ে বের করব। মনে রেখো, শিকড়গুলো খুবই নরম, তাই আমাদের একটু সাবধানে থাকতে হবে। কিছু শিকড় ভেঙে যেতে পারে, কোনো সমস্যা নেই, তবে আমরা যতটা সম্ভব সাবধানে বের করার চেষ্টা করি। এবং এখন আমরা শুরু করি। দেখো, মাত্র 4 সপ্তাহেই আমরা কত শিকড় তৈরি করেছি। এই পদ্ধতির ফলাফল সত্যিই চমকপ্রদ। শিকড়গুলো পরিষ্কার, সাদা, শক্তিশালী, ওপরের থেকে নিচ পর্যন্ত। একেবারে অসাধারণ ব্যাপার। এবং এখন আমরা কি করব? খুবই সোজা। এখন আমরা এই কাটিংটিকে কয়েকটি ভাগে ভাগ করব, যাতে প্রতিটি অংশে শিকড় থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি নিজস্ব একটি গাছ হয়ে যায়। এই ক্ষেত্রে একাধিক নতুন ডুমুর গাছ হবে, তবে একই পদ্ধতি সাইট্রাস, ডালিম, জলপাই, সুগন্ধি গাছের জন্য প্রযোজ্য। প্রায় যে কোনো ফলের গাছ বা কাঠজাতীয় গাছ যেটা তুমি ছড়াতে চাও, এইভাবে করা যায়। এটাই হলো তুর্কি পদ্ধতির আসল শক্তি। একটা মাত্র ডাল থেকে তুমি একই সময়ে অবিশ্বাস্যভাবে তোমার উৎপাদন বাড়িয়ে নিতে পারো। আর যদি এই পদ্ধতি তোমার ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিও এবং কোনো গাছপ্রেমী বন্ধুর সঙ্গে শেয়ার করো, তাতে আমি খুবই কৃতজ্ঞ থাকব। আর যদি তুমি সহজ আর কার্যকরী ফলের গাছ বাড়ানোর পদ্ধতি শিখতে চাও, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে আমন্ত্রণ জানাচ্ছি। তুই পাশে থাকার জন্য ধন্যবাদ। একটা বড় আলিঙ্গন রইল। দেখা হবে পরের ভিডিওতে।